ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা সকলে বাড়িতে আছো, সুস্থ আছো, সাধ্যমতো পড়াশোনা করছো। আমাদের স্কুলের উদ্যোগে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে তাতে আজকে আমি ভূগোলের শিক্ষক হিসাবে তোমাদের একটা বিষয়, একটা অধ্যায় আলোচনা করছি। পৃথিবীর কোনো স্থানে অবস্থান নির্ণয়। এখন অবস্থানটা কি? তা পৃথিবীর উপরে কোনো দেশ, কোনো স্থান, কোনো অঞ্চল, এমনকি কোনো বস্তু কোথায় আছে সেটাই তার অবস্থান। এই অবস্থানকে নির্ণয় করা যায় দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে আপেক্ষিক পদ্ধতি। আপেক্ষিক পদ্ধতি যেমন ধরা যাক একটা খেলার মাঠে এক কোণে তুমি দাঁড়িয়ে আছো, এটা এ বিন্দু, এ বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো, আর এইখানে একটা গাছ আছে, একটা সুন্দর একটা গাছ আছে। তাহলে তোমার সাপেক্ষে গাছটা কোথায় আছে? না, সেখানে আমি কি করেছি, দুটো লাইন টেনেছি। একটা লাইন, এটা মনে করো 200 মিটার, আর এটা 150 মিটার। অবস্থান দেখানো হলো। এটা হচ্ছে আয়ত্তকার পদ্ধতি বা আয়তকার স্থানাঙ্ক। যেটা তোমরা জ্যামিতিকের ভাষায় পড়েছো। এটাকে বলে কার্তেনীয় স্থানাঙ্ক। কার্তেনীয় স্থানাঙ্কতে বলে, যেটা তোমরা জ্যামিতিতে জেনেছো বা হয়তো অলরেডি তোমার জানা হয়ে গেছে বা জানবি। এই যে পদ্ধতিতে জানা, এটা হচ্ছে আপেক্ষিক পদ্ধতি। আপেক্ষিক অবস্থান, এটা আপেক্ষিক অবস্থান। তাহলে এটা আমরা 1 নম্বর দিলাম। আপেক্ষিক অবস্থান আরেকভাবে জানা যায়। কেমন করে? যদি আমি এখান থেকে এখানে একটা লাইন টেনে দিই কোনাকুনি, এবং সেখানে তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। ভেবে নাও এই কোণটা 45 ডিগ্রি এবং এই বাহুটার দৈর্ঘ্য 175 মিটার। তাহলে এটা রেখামান এবং কৌণিক মান দুটো সাহায্যে জানানো হলো। এই পদ্ধতিটাকে বলে মেরু স্থানাঙ্ক। তা আয়তকার স্থানাঙ্ক হচ্ছে ছোট হাতের এ, ছোট হাতের বি, এর দুটো ভাগ মেরু স্থানাঙ্ক। আর একটা অবস্থান হয়, সেটা হচ্ছে প্রকৃত অবস্থান। এই পদ্ধতিটাই খুব সহজে এবং নির্ভুলভাবে এই পদ্ধতিটা কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পক্ষে সবচেয়ে বেশি কার্যকর হয়। যদিও এই পদ্ধতিটাতে আয়তকার বা কার্তেনীয় পদ্ধতি ব্যবহার করা হয় এবং এর দ্বারাই পৃথিবীর কোনো স্থানে অবস্থান নির্ণয় সবচেয়ে নির্ভুল এবং নিখুঁতভাবে নির্ণয় করা যায়। এখন আমরা জানি যে পৃথিবীর তার গলীয় অবস্থানে কোনোভাবেই স্থলভাগের উপরে একটা স্থানের অবস্থান নির্ণয় করা যতটা সহজ, সেটা কিন্তু জলভাগের উপর তো কোনোভাবেই সম্ভব নয়। কারণ সেখানে কোনো আপেক্ষিক যে অবস্থান নির্ণয় করা কোনো সুযোগ নেই। যেমন ধরো মাঝ সমুদ্রে কোনো একটা
জাহাজ বিপদে বলল, তাহলে সে তার অবস্থান কোথায় বলবে? তার চারদিকে তো জল, তাহলে না সেখানে কোনো দিক আছে আর না সেখানে কারো সাপেক্ষ আছে। তাহলে তাকে যদি তার অবস্থান না বলতে পারে, তাহলে কোনোভাবেই তাকে উদ্ধার করা সম্ভব নয় বা তাদের বাঁচানো সম্ভব নয়। সেই জন্যই গোলাকার পৃথিবীতে এবং স্থলভাগ জলভাগ সমস্ত পৃথিবীর উপরে কোনো স্থানে অবস্থান নির্ণয় করার জন্য এই আয়তলিক পদ্ধতিতে সারা পৃথিবীর উপরে একাধিক রেখা কল্পনা করা হয়েছে, যে রেখাগুলোকে বলে অক্ষরেখা ও দাগেমা রেখা। অক্ষরেখা এবং দাগেমা রেখা। এখন এই রেখাগুলো টানা হয় কেমন করে সেটা জানতে গেলে আগে জানতে হবে যে এগুলো টানা হয় কেমন করে বা টানতে যাওয়ার প্রয়োজন হলো কেন। সেখানে তোমরা দেখো যে আমরা গোলাকার পৃথিবী চিন্তা করেছি। তার গোলাকার পৃথিবীর মনে করো একটা বিন্দু বি আর একটা বিন্দু সি, তাহলে সির সাপেক্ষে বি এর অবস্থান কোথায়? এটা তো কোনো, যেহেতু গোলীয় পৃথিবী, এতে রেখার দ্বারা আঁকা সম্ভব নয়। সেই জন্য কি হয় না, কৌণিক মানের সাহায্যে দেখানো হয়। এখানে এ হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এখানে সিটি হচ্ছে পৃথিবীর একটা ব্যাস। তো বি থেকে এ পর্যন্ত রেখা টানা হয়েছে, আবার এ থেকে সি পর্যন্ত রেখা টানা হয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে দুটো ব্যাস টানা হয়েছে বি এবং সি বিন্দুতে, যার ফলে মাঝে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে কৌণিক দূরত্ব। এইভাবে কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়, এবং কৌণিক দূরত্ব নির্ণয় করার ফলে যে কৌণিক মানটা বেরোয় সেটাই হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষাংশ কি না? অক্ষাংশ কিছুই না, এটা কৌণিক পরিমাপ। অক্ষাংশ বলতে বোঝায় একটা কৌণিক পরিমাপ। কেমন হয় কৌণিক পরিমাপটা? না, পৃথিবীর পৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোনো রেখা টানলে সেই রেখাটা নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানটাই হলো ওই স্থানটির অক্ষাংশ। অনেকগুলো কথা বলা হয়ে গেল, মাথায় ঠিকমতো ঢুকছে না বলে মনে হয়। তাহলে আগে নিরক্ষীয় তল জানতে হবে। নিরক্ষীয় তল কি? দেখো তোমরা আগে অধ্যায়ে তোমরা কক্ষ তল পড়েছিলে, যে পৃথিবীর কক্ষ যে তলে অবস্থিত বা পৃথিবীর কক্ষপথে যে সমতল অবস্থিত তাকে বলে কক্ষতল। কিন্তু নিরক্ষরেখা যে সমতল অবস্থিত সেটা হচ্ছে নিরক্ষীয় তল। আমি তোমাদের একটু সহজ করে বলার চেষ্টা করি। সেখানে এই চিত্রটা দেখো, এই যে লাল যে এই রেখা টানা হয়েছে, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে সমান দুভাগে নয়, সমান দুভাগে ভাগ করা হয়েছে। এই যে লাল রেখা দুটো, এই রেখাটা এবং এই রেখাটা গোলাকার রেখা, এই দুটো রেখা হচ্ছে নিরক্ষরেখা। আর অর্ধেক পৃথিবীর দুটো অংশে যে এই সবুজ রঙের যে তলটা সৃষ্টি হয়েছে, এই সবুজ তলটি হলো নিরক্ষীয় তল। আর আমাদের এই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি যে দেখো দুটো অংশ হয়েছে, সেইটাই এই অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এই অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ,
এই বিন্দু এটা হচ্ছে উত্তর মেরু, বাসটাকে তোমরা সুমেরু বলেও জানো। এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে নিরক্ষরেখা এই গোলটা তার দুটো অংশ বলে দুটো দেখা যাচ্ছে, আর এই যে সবুজ রঙের যে অংশগুলো, যে তলটা সৃষ্টি হয়েছে দুটো অংশ, পৃথিবীর দুটো অংশে, সেই দুটো হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে আবার আমরা ফিরে যাই। অক্ষাংশে তাহলে বি বিন্দু এবং সি বিন্দুর রৈখিক দূরত্বে 60 ডিগ্রি কোণ করেছে, এবং এই বি কৌণিক মান হলো 60 ডিগ্রি, অর্থাৎ বি স্থানটির অক্ষাংশ হচ্ছে 60 ডিগ্রি। এবারে গোলাকার যেহেতু পৃথিবী, তাহলে এই ধরনের গোলাকার পৃথিবীতে অসংখ্য 60 ডিগ্রি মানের অক্ষাংশ পাওয়া যায়। সমমানের অক্ষাংশগুলিকে যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেই রেখাটিকে বলে অক্ষরেখা। আর সমমান বলি তার আরেক নাম সমাক্ষ রেখা, কারণ সম যুক্ত অক্ষ সমান সমাক্ষ। তাহলে সম যুক্ত অক্ষ সমান সমাক্ষ। সম মানে সমান, যুক্ত অক্ষ সমান সমাক্ষ। তাহলে অক্ষরেখার আরেক নাম সমাক্ষ রেখা, কারণ সমান অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যোগ করে এই রেখা পাওয়া যায়। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ তোমাদের অক্ষাংশ দেখায়, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। এখানে দেখো আমি এটা, এখানে সেই এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এখানে একটা জায়গা, সেই জায়গাটা মনে করো এক স্থান, আর এবিটা হচ্ছে পৃথিবীর একটা ব্যাসার্ধ। তা সেই এক স্থানটা উপরে কত ডিগ্রি কোণ করেছে? না 23.5 ডিগ্রি। তাহলে 23 অক্ষরেখাটা, সেই জন্য এইরকম নীল রেখাটা 23 অক্ষরেখা। এই অক্ষরেখাটাকে 23 অক্ষরেখা, অবশ্য এর আরেকটা নাম আছে যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। ঠিক অনুভাবে আমি আর একটা অক্ষরেখা বার করেছি, সেটা হচ্ছে বা সেই এবি সাপেক্ষে, আর এখানে হচ্ছে ওয়াই স্থান। এই ওয়াই স্থানটা হচ্ছে মান হচ্ছে 66.5 ডিগ্রি। তাই এই যে রেখাটা, সেই রেখাটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যার নাম হচ্ছে সুমেরু বৃত্তরেখা। আচ্ছা, এরপরে তোমাদের আবার অবস্থানে ফিরে আসি। সেটা অবস্থানে তাদের রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর উপরে একাধিক রেখা কল্পনা করা হয়েছে, ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ পূর্ব পশ্চিমে, এবং উপর থেকে নিচে অর্থাৎ উত্তর দক্ষিণে। এ ধরনের অসংখ্য রেখা দ্বারা পৃথিবীর উপরে ভৌগোলিক জালক সৃষ্টি করা হয়েছে। তবে মনে রাখবে, এগুলো সকলগুলোই বা এগুলো সবাই হচ্ছে কাল্পনিক রেখা। বাস্তবে এই ধরনের কোনো রেখা নেই, এগুলো সবই কল্পনা করা হয়েছে পৃথিবীর কোনো স্থানে অবস্থান নির্ণয় করার জন্যই। তাহলে একাধিক অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীকে একটি ভৌগোলিক জালকে বিভাজিত করা হয়েছে, এবং তার দ্বারা সহজেই সেই আয়তলেখ পদ্ধতি বা কার্তেনীয় পদ্ধতিতে কোন স্থানে অবস্থান নির্ণয় নিখুঁত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা যায় বা করা হয়। অক্ষরেখা, তোমাদের যে বলছিলাম অক্ষরেখা, সেই অক্ষরেখাগুলো টানা হয়েছে সবকে
নিরক্ষরেখার সাথে সমান্তরালে নিরক্ষরেখা, যার আরেক নাম বিষুব রেখাও বটে। নিরক্ষরেখা নামটা হয়েছে কেন বলে দিই। নাই অক্ষ যার, বা নাই যার অক্ষ, একই ব্যাপার। অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান নেই। নির্দিষ্ট মান নেই মানে কত না মান না 0 ডিগ্রি। এটা পৃথিবীর একদম মাঝখানে টানা হয়েছে। পৃথিবীর মাঝখান কেমন করে পাবো, সেটা তো সমস্যা না। পৃথিবীর উত্তরের যে সুমেরু বিন্দু, তোমাদের দেখাচ্ছিলাম চিত্রটা, সুমেরু বিন্দু, এই যে সুমেরু বা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো পৃথিবীর স্থির বিন্দু। এই দুটো বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝখানে যে রেখাটা টানা হয়েছে সেই রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। তাহলে সুমেরু এবং কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝখানে যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যে রেখা টানা হয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। যে তোমাদের আমি গ্লোবে দেখাচ্ছি, একদম পৃথিবীর এই যে মাঝখানে রেখাটা ডান দিক থেকে বাম দিকে টানা হয়েছে, দেখতে পাচ্ছ মাঝখানেরটা, এটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে নাই যার অক্ষ, বা আরেকটা কথা বলা হয়, নাই যার অক্ষ যেমন বলা হয় তেমনি আরেকটা কি বলা হয় না নীল যুক্ত অক্ষ। নীলযুক্ত অক্ষ সমান নিরক্ষ, মানে এই অক্ষরেখার মান হচ্ছে 0। দুটোই মানে হচ্ছে যে দুজনের অক্ষরেখার মান হচ্ছে 0। তাহলে পৃথিবীর মাঝখানে যে বৃত্তাকার রেখা পৃথিবীকে বেষ্টন করে আছে, যেটা অবশ্যই সুমেরু থেকে এবং কুমেরু থেকে দুটো থেকে সমান দূরত্ব করছে, অবস্থান করছে, সেই রেখাটি হলো নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সমান্তরালে অসংখ্য এই ধরনের রেখা কল্পনা করা হয়েছে, যেগুলো প্রত্যেকটাই অক্ষরেখা। আবার নিরক্ষরেখা থেকে তার নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকেও এই ধরনের অসংখ্য রেখা কল্পনা করা হয়েছে, যেগুলো হচ্ছে দক্ষিণ অক্ষরেখা। উপরেগুলো হচ্ছে উত্তর অক্ষরেখা, নিচেগুলো দক্ষিণ অক্ষরেখা। উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা আবার বলছি কেন, আর নিরক্ষরেখার উপরের দিকটা সবসময়ের জন্য হচ্ছে উত্তর দিক। সেজন্যই তখন বলেছিলাম যে এটা উত্তর গোলার্ধ। নিরক্ষরেখার উপরটা হচ্ছে সবসময় জন্য উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার নিচটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। সেই জন্য নিরক্ষরেখার উপরে যত অক্ষরেখা সব হচ্ছে উত্তর অক্ষরেখা, বা যত অক্ষাংশ সব হচ্ছে উত্তর অক্ষাংশ, আর নিরক্ষরেখার নিচে আছে যত অক্ষাংশ সব হচ্ছে দক্ষিণ অক্ষাংশ বা দক্ষিণ অক্ষরেখা। তাহলে উত্তর অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা, উত্তর গোলার্ধ, গোলার্ধে যত অক্ষরেখা সব উত্তর অক্ষরেখা বা উত্তর অক্ষাংশ, আর দক্ষিণ গোলার্ধের বা নিরক্ষরেখার নিচে যত অক্ষাংশ সব দক্ষিণ অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষরেখা। এখন এই যে অক্ষরেখা, এই অক্ষরেখা এর খানিকগুলো বা কয়েকটা বিশেষভাবে বৈশিষ্ট্য রয়েছে। দুই মেরু বিন্দু ছাড়া, অর্থাৎ সুমেরু এবং কুমেরু বিন্দু ছাড়া সমস্ত অক্ষরেখাগুলোই হচ্ছে বৃত্তাকার, পূর্ণবৃত্ত। আর পূর্ণবৃত্ত হলেই এদের প্রত্যেকেরই কৌণিক মানের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকেই এরা পূর্ণবৃত্ত এবং কৌণিক মান 360 ডিগ্রি। এরা একে অপরের সমান্তরালে রয়েছে। দেখছো আমি কয়েকটা নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো তোমাদের তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এরা যেমন একে অপরের সমান্তরাল আছে, কিন্তু নিরক্ষরেখা চেয়ে উত্তর দিকে যদি যাওয়া হয় যতগুলো অক্ষরেখা সকলেরই পরিধি ছোট হতে থাকে, আবার নিরক্ষরেখা থেকে নিচের দিকে গেলেও সকলের পরিধি ছোট হতে থাকে। তাহলে নিরক্ষরেখা হচ্ছে সবচেয়ে বড় একটা বৃত্ত। সেই জন্য নিরক্ষরেখা আরেক নাম মহাবৃত্ত, যেটা সম্বন্ধে আরো পরে ভালো করে বলা হবে। তাহলে
তাহলে অক্ষরেখাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য কি না, নিরক্ষরেখার থেকে উত্তর দিকেও ক্রমশ অক্ষরেখার পরিধি কমতে থাকে, নিরক্ষরেখা থেকে নিচের দিকেও অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে। বলা আছে সেই ভিত্তিতে আজকে এ পর্যন্ত, বাকি নেক্সট ক্লাসে।